ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখুন, দিল্লিতে বিজেপি এখন শরিক নির্ভর। একা বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি, শরিকদের নিয়েই চলতে হবে। অন্যতম দুই বড় শরিকের নাম নীতিশ কুমার, যাকে রাজনীতি বিশ্বাস করে না, আর এক শরিক চন্দ্রবাবু নাইডু। এই দুজন সুযোগ বুঝে দর হাঁকাতে শুরু করেছেন বলে সূত্রের খবর। ৬-৭টা মন্ত্রক চেয়ে ফেলেছে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর যে দল। নীতিশ কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রক চাইছেন, যার মধ্যে রেল রয়েছে। ওদিকে একনাথ শিন্ডে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, স্পিকারের, লোকসভার স্পিকারের পদটি দাবি করে রেখেছেন চন্দ্রবাবু নাইডু। বিজেপি কি বেকায়দায় পড়ছে দর কষাকষির খেলায়? চলুন এই নিয়ে কথা বলি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আমার নয়াদিল্লির সহকর্মী। জ্যোতির্ময়, বিজেপি কি বিপাকে? আমরা কি বলতে পারি এটা এখন? দেখো, আজকে ঠিক সকাল 11টা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে অমিত শাহ, রাজনাথ সিং, বিএল সন্তোষ তারা একটি ম্যারাথন বৈঠকে বসেছে, যে বৈঠক এখনো পর্যন্ত শেষ হয়নি। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, যে তালিকার কথা আমরা বারবার ধরে বলছি, যে চন্দ্রবাবু নাইডু তিনি 8টি মন্ত্রক চাইছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছেন নীতিশ কুমার। মন্ত্রকের দাবি জানাচ্ছে আরএলডি, মন্ত্রকের দাবি জানাচ্ছে জেডিএস, মন্ত্রকের দাবি জানাচ্ছে একনাথ শিন্ডের শিবসেনা। এবং তারা যে মন্ত্রকগুলি দাবি করছে তাতে প্রায় 10 থেকে 12টি মন্ত্রক রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নীতিন গডকরির সড়ক পরিবহন, অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন, অন্যতম গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নগরোন্নয়নের মতো মন্ত্রক। ফলত বিজেপি এই জায়গাগুলি কোনোভাবেই ছাড়তে পারবে না। সর্বোপরি তুমি যে কথা জানালে, যে স্পিকারের পদ যেটা ছাড়লে পরে বিজেপির কার্যত অস্তিত্বের সংকট হবে। কারণ যখন কোনো জোট সরকার চলে, তখন যদি কখনো অনাস্থা প্রস্তাব আসে, স্পিকারের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ হয়। আর সেই স্পিকার পদ যদি চলে যায় শরিক দলের হাতে, তাহলে যে কোনো সময় অস্তিত্বের সংকট হতেই পারে। ফলত বিকল্প হিসেবে কোন মন্ত্রকগুলি তাদেরকে দেওয়া যায়, তাদের মন পেতে একটা বিকল্প ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। আর সেই বিকল্প ব্লুপ্রিন্ট কিন্তু তৈরি করার কাজটাই এই মুহূর্তে চলছে। নরেন্দ্র মোদী তিনি তার প্রধানমন্ত্রী জীবনে শুধুমাত্র নন, তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে, যখন তিনি মুখ্যমন্ত্রীও সামলেছেন, তার রাজনৈতিক জীবনের শরিকি কাঁটা কতটা তীক্ষ্ণ হতে পারে সেই অভিজ্ঞতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনে নেই। ফলত এটা সম্পূর্ণ নতুন একটি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং ইতিমধ্যেই অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাজনাথ সিংকে তিনি দায়িত্ব দিয়েছেন এবং তারা ব্লুপ্রিন্ট তৈরি করছে। আপাতভাবে কিন্তু যথেষ্ট চাপের মধ্যে রয়েছে নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন ঠিকই, কিন্তু এই শরিকি কাঁটা তিনি কিভাবে উপড়াবেন বা কিভাবে তিনি সামলাবেন, তার পথ কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। এবং তা নিয়ে এই মুহূর্তে দেখো জ্যোতির্ময়, এটা বাস্তব যে শরিকদের নিয়েই বিজেপিকে এগোতে হবে, একা বিজেপি পারছে না। এবার শরিকদের যখন সঙ্গে চাই, তখন তাদের দাবি দেওয়া কিছুটা মানতে হবে। এবার কম গুরুত্বপূর্ণ পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার সন্তুষ্ট থাকবেন, তারা আর্ম টুইস্ট করবেন না, এটা তাবড় রাজনীতির বিশেষজ্ঞরা কেউই মানেন না। সুতরাং বিকল্প কি হতে পারে? গুরুত্বপূর্ণ কিছু পদ তো ছাড়তেই হবে। দেখো, রাজনীতি হচ্ছে এমন একটা বিষয়, রাজনীতিতে যখন যার সময় আসে সে কিন্তু সুদে আসলে সবকিছু বুঝে নেয়। আমরা যদি 5 বছর আগের দিকে তাকাই, 16টি আসন ছিল নীতিশ কুমারের। নীতিশ কুমারকে মাত্র একটি মন্ত্রক দেওয়া হয়েছিল, তার কারণ নীতিশ কুমারের সমর্থন সেই সময় প্রয়োজন ছিল না বিজেপির, শুধু এনডিএতে থেকে গিয়েছিলেন, সেই জন্য তাকে একটি মাত্র মন্ত্রক দেওয়া হয়েছিল। তার আগেই চন্দ্রবাবু নাইডু ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি সেই সময় শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অ্যাপয়েন্টমেন্টের জন্য বারবার দিল্লিতে এসেছেন এবং দেখা না করে তাকে ফিরে যেতে হয়েছে। তাকে ওয়েট করা হয়েছিল ওয়েটিং রুমে, জানিয়ে বড়সড় খবর হয়েছিল। সেই চন্দ্রবাবু নাইডু আজকে সুযোগ পেয়েছেন, ফলত তারা যে তাদের সিদ্ধান্তে অনড় থাকবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে সরকার পরিচালনার ক্ষেত্রে কয়েকটা প্রথম সারির যে মন্ত্রক, যেমন শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সড়ক পরিবহন, যার উপরে দাঁড়িয়ে বিজেপি লাগাতার বিভিন্ন রাজ্যগুলিতে নিজের যে কাজ, অর্থাৎ তারা যে উপভোক্তা তৈরি করেছে বা যে লভ্যার্থী যে তৈরি করেছে, যে মন্ত্রকগুলির মধ্যে দিয়ে মূলত গ্রামোন্নয়নের মন্ত্রক, যেখান থেকে তারা মূল ভোট ব্যাংককে তৈরি করে এই লভ্যার্থীর মাধ্যমে, যেটা বিজেপির দলের হাতে চলে যায়, কৃষির মতো মন্ত্রক যদি চলে যায়,
একদমই, যে ইনফ্রাস্ট্রাকচারের মতো জায়গা যেটা বিজেপির মূল ভিত, সেইটা যদি শরিক দলের হাতে চলে যায় তাহলে কিন্তু বিজেপির যথেষ্ট কর্মক্ষমতা কমে যাবে। ফলত সেই জায়গাগুলিকেই মাথায় রাখতে হচ্ছে। কিন্তু ব্লুপ্রিন্ট কি একদম জ্যোতির্ময়, আমার জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকরাও জানতে চান, যেটা এই মুহূর্তে যদি বিজেপি গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো না ছাড়তে চায়, দর কষাকষির মেজাজটা আরো তীক্ষ্ণ হয়, তাহলে কোনোভাবে স্লাইটেস্ট হলেও চান্স কি রয়েছে তারা বিজেপির হাত ছাড়তে পারেন, স্পেশালি নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু? সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের কোনো চান্স, মানে পারমুটেশন কম্বিনেশন সবসময় চলে রাজনীতিতে। গতকাল রাত্রি 8টার সময় মল্লিকার্জুন খাড়গে যে প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সের একটি মাত্র লাইন এই প্রশ্নের উত্তর, তা হচ্ছে উই আর ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম। সেই পারফেক্ট টাইমে কি পারফেক্ট স্টেপ নেওয়া হবে সেটা সেই সময় বলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে কার্যত একটা সামান্য ভুলের অপেক্ষা করছে সুযোগ সন্ধানী বিরোধীরা। এবং যে খবর আমরা বিরোধী শিবির থেকেও বারবার ধরে তুলে নিয়ে আসছি, বলা হচ্ছে যে কোনোভাবেই ম্যাচ শেষ হয়ে যায়নি, কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপিকে ওয়াক ওভার দেওয়া হবে না সরকার গঠনের জন্য। এবং তৃণমূল কিন্তু ইতিমধ্যেই সচেষ্ট। শিবসেনা প্রকাশ্যে বলছে যে রাহুল গান্ধী যদি তৈরি থাকেন আমরা সমর্থন করতে তৈরি। অর্থাৎ জেডিইউ এবং টিডিপি তাদের কাছে বারবার ধরে ফিলার পাঠানো হোক। এবং এখানে আরেকটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে গতকাল এয়ারপোর্টে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন স্ট্যালিন। অর্থাৎ কাজ কিন্তু প্রতি মুহূর্তে চলছে। এর আগে ডিকে শিবকুমার গিয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করেছেন, তেজস্বী যাদব একই ফ্লাইটে এসেছেন নীতিশ কুমারের সঙ্গে। অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কোনো না কোনো নেতা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। তার মানে জ্যোতির্ময় সঙ্গে থাকো প্লিজ, আমার সঙ্গে থাকো। তার মানে খেলা শেষ নয়, অন্য খেলা শুরু। রাজনীতির খেলার মাঠ বর্ণময়, প্রতি পরতে সেখানে অধ্যায় অধ্যায় পরিবর্তন হয়। এই মুহূর্তে রাজনীতির বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক। ঝন্টুবাবু, এক্ষুনি আমার নয়াদিল্লির সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু যা চেয়েছেন তাতে প্রায় গোটা দশেক গুরুত্বপূর্ণ মন্ত্রক, সঙ্গে লোকসভার স্পিকারের পদটি, যা বিজেপি মোটেই ছাড়তে চায় না। এরপর কি আপনি দেখছেন সামনে? শুনতে পাচ্ছেন ঝন্টুবাবু? না, ঝন্টুবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়েছে। তবে এর মধ্যেই আরও একটা খবর বাংলা থেকে। দেখুন, মন্ত্রিত্ব নিয়ে যখন কথা হচ্ছে কেন্দ্রের সরকারের, যতদূর এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, যতদূর মনে হয় তাতে আগামী শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু চেষ্টা তো সব শিবিরই করবে। দর কষাকষির খেলা শুরু হয়েছে, জমাট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা কজন মন্ত্রী পাবে এই প্রশ্ন তো আসে, বিশেষ করে আমরা বাংলার লোক। বাংলায় এর আগের টার্মে 3 জন মন্ত্রী ছিল, যার মধ্যে 2 জন হেরেছেন। নিশীথ প্রামাণিক হেরেছেন ডক্টর সুভাষ সরকার, একমাত্র শান্তনু ঠাকুর নিজের আসনটি ধরে রেখেছেন। তাহলে নতুন কোনো মন্ত্রী কি বাংলা পাবে এই রেজাল্টের পর? চলুন, আমার অন্য আরেকজন সহকর্মী, সেও নয়াদিল্লিতেই রয়েছে, রাজা চট্টোপাধ্যায়, আমি তার কাছে যাই। রাজা, আশা কতটা? দেখো পিউ, প্রথমেই বলি, সংসারে যদি হঠাৎ করে কয়েকজন অতিথি চলে আসে, তখন ঘরের লোক কম খাবার আর অতিথি বেশি, এরকম হলে বাড়ির লোক তখন পরস্পরকে বোঝায় আমরা একটু কম খেয়ে থাকি বা না খেয়ে থাকি, তাও ভালো অতিথিদের যেন খাবার দেওয়া যায়, কারণ অতিথি দেবো ভব। এখন এই ব্যাপারটা চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এই যে তোমরা আলোচনা করছিলে, এটা সত্যিই তাই। তারা কিন্তু এখন দেবো ভব বিজেপির কাছে। সুতরাং এরকম একটা অবস্থায় ঘরের লোককেও বিজেপির বুঝতে হবে যে আগের যা মানে মন্ত্রিত্বে যে বিলাস ছিল, সেই বিলাস এখন আর দেখানো সম্ভব নয়। একটা পারফেক্ট উদাহরণ এখানে দেওয়া যায়, যেটা হচ্ছে যে দেখো, যখন বিজেপি 18টা পেয়েছিল, তখন তো ভাই বাংলা থেকে কোনো কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী দিতে পারেনি বিজেপি, বা দেয়নি। শান্তনু ঠাকুরকে করেনি, নিশীথ প্রামাণিককেও করেনি, পূর্ণমন্ত্রী করেনি। সুতরাং এখন যখন রেশিওতে এতটা কমে গেছে, 6 জন হেরে গেছেন, মানে 6টা সিট লুজ করতে হয়েছে বিজেপিকে, তখন তাহলে একটা বড় জোর মেরে কেটে 2টো, তার বেশি তো দাবি ওঠারও কথা নয়, তাই না? তাহলে তো ইন্ডিয়া জোট বসে আছে, কখন শরিকরা 2-1 জন খেপবেন এবং টুকুস করে একটা করে ভাঙিয়ে নেব। এখন 2 জন চলে যাওয়া মানে শরিক থেকে, সেটাও একটা বড় ফ্যাক্টর। আবার অঙ্কের খেলা ঘুরে যেতে পারে যে কোনো সময়। সুতরাং সেই চাপটা বিজেপির ওপর আছে। বিজেপি এখন শরিকদের অ্যাকোমোডেট করতে নিজের দলের লোকদের অবশ্যই এটা বলবে যে এখন একটু রেখে ডেকে করো ভাই, ভবিষ্যতে দেখা যাবে তোমায় মন্ত্রী করা যায় কিনা। এখন এই দাবিটাও বাংলা থেকে বিশেষ উঠবে না। আমার মনে হয় বাংলার নেতারাও একটু সমঝে চলবেন, বিকজ প্রত্যাশা থেকে বহু দূরে তারা থেমে গেছেন।
এক্স্যাক্টলি প্রত্যাশা থেকে অভিজিৎ গাঙ্গুলির নাম উঠবে, যেহেতু কার্যত তিনি মুখে পরিণত হয়েছেন, তাকে ক্যাবিনেট বার্থে রাখলেও রাখতে পারে, তাও আমি পারে বলছি। আর উত্তরবঙ্গ সেন্টিমেন্ট, তাকে সেটাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে। নর্থ বেঙ্গল, সেটাই বলছি, নর্থ বেঙ্গল সেন্টিমেন্ট, মনোজ টিগ্গার ভাগ্যে কপালের শিখে ছিঁড়লেও ছিঁড়তে পারে। আবার এদিকে তুমি দেখো যে শান্তনু দুবার শান্তনু এর আগের দফায় মন্ত্রী থেকেছেন, যদিও জগন্নাথ সরকার থাকেননি, ফলে মতুয়া বেল্টে পরপর দুবার জয় জগন্নাথ সরকারের একটা চান্স এলেও আসতে পারে, চান্স বা চান্স একটা এলেও আসতে পারে। আবার দেখো নর্থ বেঙ্গলের কথা তুমি বলছো, সেখান থেকে মানে প্রায় হারা ম্যাচ জিতিয়েছেন সুকান্ত মজুমদার। জানি না এবার তার একটা রাজ্যের দায়িত্ব আছে, অন্যরকম ভাবনা চিন্তা হবে কিনা। জয়ন্ত রায় জলপাইগুড়ি নাকি তৃণমূলের হয়েই গিয়েছিল, সেটা জয়ন্ত রায় টিকিয়ে রেখেছেন। একদম তাই। আবার সৌমিত্র খাঁয়ের কথা তুমি যদি দেখো, তিনিও কঠিন লড়াই লড়েছেন এবং কোনোদিন কিন্তু সৌমিত্র খাঁ কোনো এই ধরনের মন্ত্রিত্ব কিছু পায়নি, ফলে তিনিও এক ধরনের দাবিদার, তার লড়াইটাও যথেষ্ট কঠিন ছিল। ফলে চয়েসটা অত্যন্ত কঠিন, চয়েসটা অত্যন্ত কঠিন। ওই বড়জোর দেড়খানা তো করা যায় না, বড়জোর দুজন হতে পারেন, যদি মেরে কেটে বলছি হাইয়েস্ট দুজন হতে পারে। আর এই যে স্পিকারের কথা আসছে বারবার, আমি একটা কথা অ্যাড করতে চাই। প্রথম ইউপিএ সরকারে সোমনাথ চট্টোপাধ্যায়কে স্পিকারের পদ ছেড়ে দিতে হয়েছিল কংগ্রেসকে, এবং কংগ্রেস ছেড়েও দিয়েছিল স্পিকারের পদ। সোমনাথবাবু তথা কোট আনকোট দারুণ চালিয়েছিলেন। আবার যখন আস্থা ভোটের ব্যাপার এসেছিল, তখন সোমনাথ চট্টোপাধ্যায় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন নিজের দলের কথা না শুনে, ফলে দ্যাট ওয়াজ অ্যান এক্সেপশনাল এক্সাম্পল। দেখা যাক এবার কি হয়। রাজা সঙ্গে থাকো। দেখুন বিজেপি এমনি শরিকদের চাপে রয়েছে, তার উপর যদি ঘরের ভিতর থেকেও চাপ তৈরি হয় তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে। নিশ্চয়ই বিজেপি নেতারা বুঝবেন বাংলা থেকে ততটা ডিমান্ড আসবে না, তবে মাথায় রাখতে হবে 26-এর নির্বাচনকে মাথায় রাখতেই হবে বিজেপিকে। মন্ত্রী যদি উত্তরবঙ্গ থেকে না থাকে সেটা বিজেপির লস হতেও পারে। তো এই সমস্ত পারমুটেশন কম্বিনেশন মানে প্রচুর হিসেব নিকেশ এই মুহূর্তে বিজেপিকে কষতে হবে। এর মধ্যেই উল্টো শিবিরেও হিসেব নিকেশ চলছে। ধরুন ইন্ডিয়া জোট তো বৈঠক করলো গতকাল, মল্লিকার্জুন খার্গে নিজে বললেন আমরা রাইট টাইমের জন্য ওয়েট করছি। তার মধ্যেই অখিলেশ যাদব তরুণ নেতা ইন্ডিয়া জোটের, অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া জোটের তরুণ নেতা, দুজনে আলাদা করে 45 মিনিট কথা বলেছেন। দুই তরুণ নেতা দুজনেই ইন্ডিয়া জোটের, তারা 45 মিনিট কি কথা বললেন আমার ভীষণ জানার ইচ্ছে। আমি তাই আরো একবার জ্যোতির কাছে যাব। জ্যোতি, 45 মিনিট কি কথা হলো দুজনের, জানা গেল কিছু? পান্ডারা পার্কের যে বাড়ি অখিলেশ যাদবের, সেই বাসভবন থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছিলেন সেই সময় তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। তিনি যে কোনো প্রশ্ন শুনেই বারবার ধরে মাথা নেড়েছেন এবং তিনি একটিই কথা বলেছেন, তা হচ্ছে সৌজন্য বৈঠক। কিন্তু অবশ্যই রাজনীতির নেতারা সৌজন্যের মোড়কেই অনেক আলাপ আলোচনা তাদের মধ্যে হয়ে যায়। 45 মিনিট যে শুধু সৌজন্য হয়নি সে কথা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার পাশাপাশি একটার পর একটা ডেভেলপমেন্ট একটা সম্পূর্ণ অন্য ইঙ্গিত দিচ্ছে। শুধু অখিলেশ আর অভিষেকের বৈঠক নয়, যখন অখিলেশ অভিষেকের বৈঠক হচ্ছে ঠিক সেই সময় রাঘব চাড্ডা পৌঁছে গিয়েছেন শিবসেনা সঞ্জয় রাউতের বাড়িতে, এবং তার পরবর্তী সেই বৈঠক শেষ করেই রাঘব চাড্ডা সঞ্জয় সিংকে সঙ্গে নিয়ে আবার এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বড় বৈঠক করতে চলেছেন। তিনি কার সঙ্গে দেখা করবেন আস্তিনের সেই তাস এখনো পর্যন্ত সামনে আনা হচ্ছে না, কিন্তু যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে যে অবস্থান নেওয়া হয়েছে, কংগ্রেস তাদের আধিপত্যের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে ইন্ডিয়া জোটের ভেতরে তারা যে মতকে প্রতিষ্ঠা করেছে তা কিন্তু মানতে পারছে না। অর্থাৎ সরকার গঠনের ক্ষেত্রে বিজেপিকে ওয়াক ওভার দিতে নারাজ এই মুহূর্তে শিবসেনা, তৃণমূল এবং সমাজবাদী পার্টি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এবারে ক্ষমতা বলে অর্থাৎ সংখ্যাধিক্যের ক্ষমতা বলে কংগ্রেস অফিসিয়ালি বিরোধী দলনেতার পদ পাচ্ছে, কিন্তু তার মানে ইন্ডিয়া জোটের নেতৃত্ব বা যে কোনো কল নেওয়ার দায়িত্ব পুরোপুরিভাবে কংগ্রেসকে ছেড়ে দিতে নারাজ এই মুহূর্তে ইন্ডিয়া জোটের অন্যান্য আঞ্চলিক দলের নেতারা। তার মানে যদি আমি আরেকটু নির্দিষ্ট করে বুঝতে চাইছি, তার মানে কংগ্রেস চাইছে বিরোধী আসনে বসবো, স্ট্রং অপোজিশন হয়ে বিজেপিকে বারবার তাদের ইচ্ছা মতো কাজ করতে বাধা দেব, একটা পারফেক্ট গণতন্ত্রের চেহারা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু ইন্ডিয়া জোটের বাকি শরিকরা বলছেন আমরা যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছি তখন এভাবে ওয়াক ওভার দেওয়ার কোনো মানে হয় না। মানে এখানেও ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস বনাম বাকি শরিক হয়ে গেল।
একদমই, শুধুমাত্র তাই না, একটা সমান্তরাল জোট তৈরির চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সামনে আসছে। এক, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে বলেছিলেন কংগ্রেস 40টির বেশি আসন পাবেন না। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, প্রাথমিকভাবে উষ্মা প্রকাশ করেছেন, এখনো কংগ্রেসের থেকে ফোন পাইনি। অর্থাৎ কংগ্রেসের বিরুদ্ধে বা কংগ্রেসের সঙ্গে যে চড়াই উতরাইয়ের সম্পর্ক আমরা গত 5 বছর ধরে দেখেছি, আজ এই নির্বাচনের ইতিবাচক ফলাফলের পরেও কিন্তু সেই সম্পর্কের যে রাতারাতি উন্নতি বা সম্পূর্ণ পরিবর্তন হবে আপাতভাবে আজ সকাল থেকে ডেভেলপমেন্টের নিরিখে সে কথা আমরা বলতে পারি না। কিন্তু সেই যে একটা সমান্তরাল জোট তৈরির চেষ্টা যদি বাস্তবায়িত হয়, তাহলে আগামী দিনে কোন পথে এগোবে ইন্ডিয়া জোট সেই গতিমুখ নিয়েও কিন্তু এই মুহূর্তে বা না, সমান্তরাল কংগ্রেসকে মাইনাস রেখে সমান্তরাল জোট মাইনাস কংগ্রেস যদি হয়, সেক্ষেত্রে ঘাড়ে নিঃশ্বাস ফেলার জায়গায় কি আর থাকবে সমান্তরাল জোট? সে নাম্বার কত হবে? কংগ্রেসের কিছু না হলেও তো নিয়ারিং 100 একটা নাম্বার রয়েছে। একদমই, দেখো এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যারা সরকার পক্ষে রয়েছে তাদের মধ্যে টানাপোড়েন চলছে, দাবি দেওয়া রয়েছে, কারণ তারা একটা মন্ত্রক পাবেন। কিন্তু যারা বিরোধী জোটে রয়েছেন তাদের কিন্তু সেক্ষেত্রে পাওয়ার কিছু নেই। কিন্তু যেটা এই মুহূর্তে বিরোধী জোটের মধ্যেও যে বিষয়টি চলছে, তাতে কিন্তু কোথাও পরোক্ষে বিজেপি সুবিধা হয়ে যাবে। এবং এক্ষেত্রে এই অভিযোগটা আজকের এই নির্বাচনী যে প্রাঙ্গণ, সেই নির্বাচনী প্রাঙ্গণে সিপিএম এর সিট সংখ্যা একদম কম। এবং আমরা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির সমীকরণের দিকে তাকিয়ে বা সেইখানকার যে বাস্তবতা, সেখান থেকে যদি আমরা একটু তাকাই, বামেরা কিন্তু বারবার ধরেই একটা কথা বলছিল যে তৃণমূল যে রাস্তায় বরাবর হাঁটছে, সেই রাস্তাটা কোথাও পরোক্ষে বিজেপিকে কিছুটা সুবিধা করে দিচ্ছে। তার দুটি কারণ হতে পারে। এক, প্রথমত রাজ্যের দাবি দাওয়া পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা, এবং দ্বিতীয়ত একাধিক বিষয় রয়েছে যে বিষয়গুলিতে কিন্তু সরকার পক্ষের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে যদি চলা হয়, তাহলে রাজ্যের কিছুটা সুবিধা হতে পারে। বা অনেক নেতার বিরুদ্ধে কিছু কিছু কেসও রয়েছে, মানে যদি বিরোধী আসনেই বসবো, অনেকটা এরকম হতে পারে, তাহলে আমরা আলাদা করে একটা সমান্তরাল জোট গড়ে বসবো, আমাদের কংগ্রেসের সঙ্গে গিয়ে বিরোধী আসনে বসার দরকার কি? এই সাইকোলজিও কাজ করতে পারে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। জ্যোতির্ময় আমাদের যা বললো, দেখুন দুই শিবিরেই চরম টানাটানি, চরম। একটা শরিকের চাপে পড়েছে বিজেপি, মুহুর্মুহু বৈঠক হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠক, কি বিকল্প ভাবা যায়, শরিকদের কি দিয়ে তুষ্ট করা যায়। অন্যদিকে আপনি যদি সোজা বাংলায় বলেন, একটা খেয়ের সম্পর্ক কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আলাদা আলাদা ছোট ছোট মিটিং হচ্ছে যেখানে কংগ্রেস নেই। মানে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসকে আলাদা রেখে বাকি রিজিওনাল পার্টিগুলো নিজেদের মধ্যে আরও একটা জোট কি তৈরি করার চেষ্টা করছে? তারা কি এখানে সরকারে আসতে পারবে না, সেই চিন্তা রেখেই সমান্তরাল জোটের ভাবনা নয়। অপোজিশনেই তারা থাকবে, কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে থাকবে। তাতে যদি কেন্দ্রের সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজ্যের জন্য পাওনা আদায় করা যায়, ক্ষতি কি? কত রকমের সম্ভাবনা রাজনীতিতে উঠে আসছে এই মাত্র দুদিনে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।